হ্যালো ইউটিউব, ওয়েলকাম ওয়ান্স এগেইন। গতকাল রাতে আপনি ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা ইসরায়েলের প্রতি দেখেছেন এবং কি পরিমাণ হামলা করেছে সেটা অলরেডি ভিজুয়ালি আপনি ভিডিওতেই দেখেছেন এবং সেই হামলার পরিণাম কত ভয়াবহ হতে পারে এবং সেই হামলার কারণে ইসরায়েলের কি পরিমাণ ক্ষতি হয়ে গেছে এবং হামলা সত্যিকার অর্থে বড় মানের কোনো প্রতিশোধ নিতে পেরেছে কিনা এমন যত কিছু আছে তার খুঁটিনাটি আলোচনা করার চেষ্টা করব এবং পুরো ভিডিওটি থাকবে একবারই ক্যাজুয়াল, যেখানে বড় কোনো এডিট নেই, কিছুই নেই। আমি শুধু বোঝানোর চেষ্টা করব কি ঘটেছে এবং কিভাবে ঘটছে। একদম শর্ট টার্মে ভিডিওটা করা হচ্ছে। গতকাল রাতে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার যে দৃশ্যগুলো আপনি দেখেছেন তার পুরোটাই বাস্তব। আগের অ্যাটাকের মতো করে এবারের অ্যাটাকে কোনো ধরনের ড্রোন ব্যবহার করা হয়নি কিংবা কোনো ধরনের ছোট খাটো অস্ত্র ব্যবহার করা হয়নি, যার পুরোটা জুড়েই ব্যবহার করা হয়েছে ব্যালিস্টিক মিসাইল। কত সংখ্যক ব্যালিস্টিক মিসাইল ইউজ করেছে সেটা সত্যিকার অর্থে এখনও কোনো কোয়ান্টিটি কেউই প্রকাশ করেনি, না ইসরায়েল করেছে না ইরান করেছে, তবে ধারণা করা হচ্ছে মোর দ্যান 300। এত সব ব্যালিস্টিক মিসাইল এমনভাবে উড়ে গেছে ইসরায়েলের দিকে, ইসরায়েল লিটারালি 80% to 90% অ্যাটাক ইন্টারসেপ্টই করতে পারেনি। দ্যাট মিনস হচ্ছে প্রত্যেকটা অ্যাটাকই হিট করেছে গ্রাউন্ডে। ইরান মূলত ইসরায়েলের নেবাতিম এয়ারবেস সবচেয়ে বেশি টার্গেট করেছে, তারপরে করেছে মোসাদের হেডকোয়ার্টার এবং এর পাশাপাশি ছোটখাটো আরও কিছু এয়ারবেস রয়েছে যেগুলোতে মূলত ইরানের উদ্দেশ্যে ইসরায়েলের ফাইটার জেটগুলো উড়ে যেতে পারত অথবা হামাস এবং হিজবুল্লাহর বিরুদ্ধে ফাইটার জেটগুলো উড়ে গিয়ে সেখানে অ্যাটাক করতে পারত। এমন সব গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ইরান মূলত টার্গেট করেছে। এর মধ্যে নেবেতাম সবচেয়ে বেশি অ্যাটাক করেছে এবং নেবেতাম রীতিমতো ডিস্ট্রয়েড, যেটা ভিডিও ফুটেজে দেখা গেছে সবচেয়ে বেশি মিসাইল হিট করেছে মূলত নেবেতাম এয়ারবেসে এবং সেই এয়ারবেসে মূলত F-35 এর মতো ফাইটার জেটগুলো তারা রাখে এবং C-130 বা 150 এই ধরনের যতগুলো ভারী এয়ারক্রাফট রয়েছে যেগুলো মূলত যানবাহনের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুলো এখানে থাকে এবং প্রত্যেকটাই ডিস্ট্রয়েড হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইনফ্যাক্ট এখন পর্যন্ত যতটুকু সোর্সে আমি জানতে পেরেছি তার মধ্যে সবচেয়ে বেশি F-35 ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 20টি। ইয়েস, আপনি ক্লিয়ারলি শুনেছেন, প্রায় 20টি এবং নিয়ারলি $1 বিলিয়ন একটা F-35 এর দাম। সো ক্ষতির পরিমাণ আপনি বুঝতে পারেন। ইসরায়েল কখনো এটা স্বীকার করবে না এবং অতীতেও করেনি। তাদের যত অ্যাটাক হয়েছে তারা সবসময় দেখিয়েছে পৃথিবীকে তাদের কোনো ক্ষতি হয়নি কিংবা মানুষও মরে না, বাট যেভাবে মিসাইল হিট করেছে রাস্তায়, বাড়িঘরে থেকে শুরু করে এয়ারবেজে কিংবা মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারের বড় বড় জায়গাগুলোতে আপনি নিশ্চিতভাবেই সেখানে ক্যাজুয়ালিটি ছাড়া থাকতে পারে না। সো ইসরায়েলের অনেক বড় ক্ষতি ঠিকই ইসরায়েল করতে পেরেছে, এটা মোটামুটি নিশ্চিত। এবং ক্ষতির পরিমাণ আসলে কি, এখন যদি আপনি কম্পেয়ারের ব্যাপারটা ঠিক এভাবে দাঁড়াবে। ইসরায়েল ইরানের টপ অন্তত 1 ডজনের কাছাকাছি কমান্ডারকে হত্যা করে ফেলেছে গত 2 বছরে। হামাস লিডার ইসমাইল হানিয়াকে হত্যা করেছে তারা, হিজবুল্লাহ লিডার হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে তারা। ইসরায়েল পিন পয়েন্ট আঘাত করে প্রত্যেকটা ক্ষেত্রে মূলত তাদের বেস্ট লিডারগুলোকে এই পর্যন্ত হত্যা করে দিয়েছে। এই ক্ষেত্রে আমার মনে হয় ইসরায়েলের এটা অনেক বড় একটা ব্যাড পলিসি, যেটা আসলে কোনো কাজে দেবে না, বাট তারা এটা করে যাচ্ছে। কারণ এই প্রত্যেকটা রেসিস্টেন্স গ্রুপ এমন গ্রুপ যেগুলোকে আপনি লিডার হত্যা করে কখনো আপনি শেষ করতে পারবেন না। আপনি দেখেন ইসমাইল হানিয়া থেকে শুরু করে টপ লিডার অলমোস্ট হামাসের কেউই নেই মুহূর্তে, ইয়াহিয়া সিনোয়ার ছাড়া, কিন্তু হামাস স্টিল নাও আগের মতোই ফাইট করে যাচ্ছে। দ্যাট মিনস হচ্ছে লিডার ডাজন্ট ম্যাটার। ঠিক হাসান নাসরুল্লাহর হিজবুল্লাহ সেম, যেটার ডিজাইনটা এভাবে করা যে লিডার কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে চেইন অফ কমান্ড এবং একের পর এক তারা লেয়ার বাই লেয়ার হচ্ছে লিডারশিপে আসবে এবং সেই সেম অ্যাটাক করে যাবে। সো হাসান নাসরুল্লাহকে হত্যা করার কারণে হিজবুল্লাহর ক্ষতি অনেক হয়েছে, এটা সত্য, কিন্তু তাদেরকে থামাতে পারবে না ইসরায়েল এভাবে। ঠিক একইভাবে IRGC কমান্ডারদেরকে হত্যা করে যদি কেউ মনে করে থাকে যে ইরানকে থামিয়ে দেবে, ইটস কমপ্লিটলি বুলশিট। এটা কোনোভাবেই থামানো সম্ভব নয়, কারণ ইরান ওয়েল অর্গানাইজড অ্যান্ড ডিজাইন একটা মিলিটারি ফোর্স যেটাকে আপনি এত সহজে থামাতে পারবেন না। ইনফ্যাক্ট ইরানের মিলিটারি সাইজের কথা যদি চিন্তা করেন ইসরায়েলের থেকে 3 গুণ বড় এবং যে কমান্ডারগুলোকে হত্যা করেছে অবশ্যই তারা অনেক স্কিলফুল ছিলেন, অনেক বেশি ট্যালেন্টেড ছিলেন এবং অনেক বেশি অভিজ্ঞতা তাদের ছিল, তাদেরকে হত্যা করা হয়েছে। সো এই দুইটা ক্ষেত্রে আমি যদি বলি ইসরায়েলের যে থিওরি সেটা অলমোস্ট অনেক ক্ষেত্রেই ফেল পরিচয় দিয়েছে, এখানে তাদেরকে থামানো সম্ভব নয়। অন্যদিকে আপনি ইসরায়েলের প্রতি ইরানের গেম প্ল্যানের দিকে যদি তাকান তাহলে আপনার মনে হবে যে ইরান প্রত্যেকটা ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে কিংবা ইসরায়েলের কাছে ধরা কাছে, ইসরায়েল বারবার জিতে যাচ্ছে এমনটা আপনার মনে হবে। এবং এই মনে হওয়ার পেছনের সবচেয়ে বড় কারণ হচ্ছে টপ লিডারদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, তাতে মানে লিডারশিপটা একসময় নাও থাকতে পারে।
সো এটা আপনার কাছে এমন মনে হতে পারে। এই জায়গায় আপনি যদি আরেকটু ভালোভাবে তাকান তাহলে আপনার মনে হবে যে ইরান অ্যাকচুয়ালি কীভাবে সেটাকে মেনটেন করে যাচ্ছে। আমি আমার 6-7 মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে ইরানের মাস্টার প্ল্যান নিয়ে আমি কথা বলেছি, যেখানে ইরান মিডল ইস্টকে শাসন করার একটা নীল নকশা এঁকেছে, যেটা কমপ্লিটলি ডিফারেন্ট অন্য যে কোনো টার্গেট থেকে। সো ইরান কমপ্লিট একটা ট্রায়াঙ্গেল তৈরি করেছে পুরো মিডল ইস্টে। ইরানের টার্গেট নট অনলি জাস্ট ইসরায়েল, ইরানের টার্গেট এন্টায়ার মিডল ইস্ট, এবং সেক্ষেত্রে সৌদি আরব কিংবা আবুধাবি অথবা দুবাই, কাতার, যা বলেন সবাই 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 এই ট্রায়াঙ্গেলের মধ্যে পড়েছে। এবং সেখানে আমি অ্যানিমেট করে দেখিয়েছিলাম যে কিভাবে কোন টার্গেটকে তারা কিভাবে কন্ট্রোল করে যাচ্ছে। ইরানের এই অঞ্চলটা পার্সিয়ান গলফ এরিয়া ইরান নিজেই কন্ট্রোল করে। ওদিকে ইরাকে তাদের বিশাল একটা রেজিস্ট্যান্স গ্রুপ রয়েছে। সিরিয়া ইরানেরই একটা মানে কি বলে, ওইভাবে বলতে গেলে আপনি পাপেটি বলতে পারেন। সো সিরিয়া ইরানের কন্ট্রোলের মধ্যেই রয়েছে। হিজবুল্লাহ ঠিক ওভাবে লেবাননকে কন্ট্রোল করে যাচ্ছে। ঠিক এ মাথায় এসে আপনার কন্ট্রোল করে যাচ্ছে হচ্ছে হামাস। ঠিক পার্সিয়ান গলফ বাদ দিয়ে যদি আপনি রেড সি চিন্তা করেন, সেই কোণের মধ্যে রয়েছে, যেটাকে মানে কি বলে, ওয়ার্ল্ড ট্রেডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট রেড সি প্রান্তে মূলত রয়েছে হুতি। আর এই সবগুলোকে কন্ট্রোল করে ইরান, এবং এটা নিয়ে একটা বিশাল ট্রায়াঙ্গেল তৈরি করেছে, যে ট্রায়াঙ্গেলের ভেতরে পড়ে গেছে এন্টায়ার মিডল ইস্ট। এবং এই মিডল ইস্টে তাদের প্রধান শত্রু হচ্ছে ইসরায়েল। ইসরায়েলকে কন্ট্রোল করার জন্য ইরান এনিথিং করে যাচ্ছে তাদের যতটুকু সম্ভব। একটা ছোট্ট পার্সপেক্টিভ আপনাকে আমি ক্লিয়ার করে দিই। গতকালের অ্যাটাক দেখার পর আপনি ক্লিয়ারলি দেখেছেন ইসরায়েলের এয়ার ডিফেন্স কতটা ব্যর্থ হয়েছে। আই মিন 10-20% তারা ইন্টারসেপ্ট করতে পারেনি। তার মানে হচ্ছে 80% to 90% তারা হিট করেছে। ইসরায়েলের ভূখণ্ডে ইরানি মিসাইলগুলো হিট করেছে। এটা মেসিভ একটা সাকসেস, কারণ ইসরায়েল গত 40-50 বছর ধরে শুধুমাত্র এয়ার ডিফেন্সে তৈরি করে যাচ্ছে, এবং তাদের প্রত্যেকটা এয়ার ডিফেন্স এখানে ফেল করেছে। এবং ফাতা 1 যেভাবে গিয়ে হিট করেছে, এবং ভিডিও ভিজুয়ালে যা দেখা গেছে ভয়ঙ্কর। মানে ফাতার ইনিশিয়াল স্টেজে তারা এই লেভেলের স্পিড এবং একিউরেসি, পাশাপাশি হচ্ছে ডেভাস্টেটিং ক্যাপাসিটি দিতে পারে। তবে ফাতা 2 বা সামনের যে দিনে যেগুলো আসতে যাচ্ছে, সেটাকে কে থামাবে? মানে কোন এয়ার ডিফেন্স সেটাকে ইন্টারসেপ্ট করবে? আই ডোন্ট থিঙ্ক, আমার মনে হয় না কোনো কেউ করা সম্ভব। সো ইসরায়েল এর বিপক্ষে ইরান ঠিক এটা ব্যবহার করেছে। এখানে ইরানের দুর্বলতার জায়গা কোনটা? অনলি নিউক্লিয়ার ওয়েপন। নিউক্লিয়ার ওয়েপন চাইলেই ব্যবহার করা যায় না। ইনফ্যাক্ট যদি নিউক্লিয়ার ওয়েপন ব্যবহারও করে, তবে সেই দেশ সবার শত্রু হয়ে যাবে। ইরান মেসিভ একটা কান্ট্রি, একটা নিউক্লিয়ার ওয়েপন দিয়ে আপনি আসলে এটাকে দমন করানো অলমোস্ট ইম্পসিবল। সো নিউক্লিয়ার ওয়েপন বাদ দিয়েও যদি চিন্তা করেন, ইরান এই মুহূর্তে যেভাবে অ্যাটাক করে যাচ্ছে সেটা কমপ্লিটলি ডিফারেন্ট লেভেলের। এই লেভেলের অ্যাটাক, এই লেভেলের মিসাইল অ্যাটাক আমি অন্তত ইউক্রেন রাশিয়া যুদ্ধে রাশিয়াকেও ব্যবহার করতে দেখিনি। মানে রাশিয়া অনেক মিসাইল ব্যবহার করেছে সত্যি, কখনো 10টা 15টা, কখনো 100টা, বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবে স্কাটার্ড হয়ে ব্যবহার করেছে। কিন্তু ইরান এক জায়গায় এইভাবে এতগুলো মিসাইল ব্যবহার করেছে, এবং প্রত্যেকটা মিসাইলই মূলত ইরান থেকে 2-2.5 হাজার কিলোমিটার উড়ে গিয়ে গ্রাউন্ডে হিট করেছে। ইটস ইম্পসিবল থিং, যেটা সহজে ইরান অ্যাচিভ করেছে। এখন ইরানের মিসাইল পাওয়ার নিয়ে যদি আপনার এরপরে প্রশ্ন থাকে, তাহলে অনেক প্রশ্ন আপনি করতে পারেন, কিন্তু এই ধরনের অ্যাটাকের পরিণাম এটা আমি এর আগে খুব কম দেখেছি। ইরান কিভাবে এটা অ্যাচিভ করেছে? ইরান অ্যাচিভ করার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। ইরান দেখেছে যে পৃথিবীতে তাকে এতটাই একঘরে করে দেওয়া হয়েছে যে উত্তর কোরিয়ার সাথে তাদের মূলত মিলে। সো এই একঘরে অবস্থা থেকে তারা একের পর এক নিজেদের মতো করে সব মিসাইল টেকনোলজি তারা আবিষ্কার করেছে। ইনফ্যাক্ট রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে সরাসরি অস্ত্র দিয়ে সহযোগিতা করার মতো কোনো দেশ যদি প্রথম স্টেজে রাশিয়ার পক্ষে দাঁড়ায়, তবে সেটা ইরান দাঁড়িয়েছিল, এবং তাদের শাহেদ 124 মিসাইল দিয়ে, ড্রোন দিয়ে প্রথম তাদেরকে হেল্প করেছে। ঠিক এইভাবে এই হেল্পের মাধ্যমে ইরান আসলে জানান দিয়েছে যে তাদের কাছে কি ধরনের মিলিটারি ওয়েপন রয়েছে কিংবা আছে। সো এবার যেটা ইরান করেছে, এটার রেজাল্ট নেক্সট কী হবে সেটা এখনও বলা যাচ্ছে না। তবে এটা নিশ্চিত, ইসরায়েল চাইবে বড় একটা রিটালিয়েশন করতে। এটা হতে পারে যে রিজনাল ওয়ার থেকে ওয়ার্ল্ড ওয়ারে পরিণত হতে পারে, কারণ ইসরায়েল যদি ইরানে ঠিকই অ্যাটাক করে, ইরান বসে থাকবে না। ইরান তার সম্পূর্ণ শক্তি নিয়ে অ্যাটাক করবে, এবং সাথে রেজিস্ট্যান্স গ্রুপ যতগুলো আপনার নাম বলেছি তারা থাকবে, এবং এখানে অন্য পার্টিও যোগ হয়ে যেতে পারে। কারণ মিডল ইস্টের ক্রাইসিস মানে হচ্ছে টার্কির জন্য ক্রাইসিস, সৌদি আরবের জন্য ক্রাইসিস, এভরিওয়ান, মানে সবার জন্য ক্রাইসিস। ইনফ্যাক্ট ইজিপ্টের জন্য ক্রাইসিস, সবাই এখানে অ্যাড হয়ে যেতে পারে, এবং রিজনাল ওয়ারকে থামানোর সম্ভাবনা খুবই কম এই মুহূর্তে। এবং সে ওয়ার যদি সত্যিকার অর্থ হয়ে যায়, আপনি বলতে পারবেন না যে শুধু নিউক্লিয়ার ওয়েপন নিয়ে আপনি জিতে যাবেন। যেটা এখানে খুবই টাফ হয়ে যাবে,
এবং এতগুলো রেজিস্ট্যান্স গ্রুপ নিয়ে তাদের বিপক্ষে লড়াই করা ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষে এটা অলমোস্ট ইম্পসিবল। তাহলে তাদেরকে কে ব্যাকআপ দিবে? অ্যাজ ইউজুয়াল তাদেরকে যারা ব্যাকআপ দিয়েছে এর আগেও, সৌদি আরব তো ব্যাকআপ দিচ্ছেই, আমেরিকা, ফ্রান্স, ইউকে এরা ব্যাকআপ দিতে হয়তো আসবে। কিন্তু রিয়েলিটির দিকে আপনাদের তাকাতে হবে, যে রিয়েলিটি এখন বলে না যে ওই সবগুলো দেশও এখন যুদ্ধ করার ক্যাপাসিটিতে রয়েছে, কারণ তারা নিজেদের ওয়েপন থেকে শুরু করে সব ধরনের ইকোনমি বলতে গেলে অলমোস্ট ইউক্রেনের হাতে তুলে দিয়েছে। যে ইউক্রেনের হাতে তারা এত কিছু তুলে দিয়েছে, সেই ইউক্রেন যুদ্ধে কোনো রেজাল্ট তো আনতে পারেনি, বরং রাশিয়া 20%-এর বেশি এরিয়া দখল করে ফেলেছে। এবং রাশিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যালাই হচ্ছে ইরান। ইরানকে রাশিয়া অলরেডি এয়ার ডিফেন্স দিয়েছে, এবং ইরানকে রাশিয়া যে নিউক্লিয়ার ওয়েপন দেবে না এটার গ্যারান্টি আপনি দিতে পারেন না। রাশিয়া বেলারুশকে যেভাবে নিউক্লিয়ার ওয়েপন দিয়ে দিয়েছে, ঠিক একইভাবে ইরান তার জন্য বিশাল এক স্বার্থসিদ্ধির জায়গা। কারণ হচ্ছে এশিয়ার সাথে রাশিয়ার ব্যবসার এখন সবচেয়ে বড় পথ হয়ে গেছে ইরান করিডোর হয়ে পার্সিয়ান গল্ফ দিয়ে এবং কাস্পিয়ান সি হয়ে রাশিয়াতে মালামাল পরিবহনের যে রাস্তা ওরা তৈরি করেছে সেটা রক্ষা করার জন্য রাশিয়া এনিথিং করে ফেলবে, কারণ রাশিয়ার হাতে অপশনও খুব কম রয়েছে। রাশিয়া খুব ভালো করে জানে তার জন্য ইউরোপ অন্তত তাকে কোনো সুযোগ দিচ্ছে না। সো তার হাতে এখন একটা অপশন রয়েছে ব্ল্যাক সি, যে ব্ল্যাক সি প্রতিনিয়ত অ্যাটাকের কবলে রয়েছে, এবং রাশিয়ার যে লজিস্টিক সাপোর্ট এবং ফুড ক্রাইসিস দূর করার যে ইস্যুজ রয়েছে, এবং তার এখান থেকে যে মালামাল বিশ্ববাজারে বিক্রি করার যে পথ রয়েছে, সেটার জন্য এই মুহূর্তে তার কাছে সবচেয়ে বড় অপশন হচ্ছে ইরানের উপর দিয়ে তারা বাইপাস করে পার্সিয়ান গল্ফে আসতে পারে, কাস্পিয়ান সি হয়ে তারা পার্সিয়ান গল্ফ হয়ে ইন্ডিয়ান ওশানে প্রবেশ করতে পারে, এবং যার মানে হচ্ছে পুরো এশিয়ান মার্কেটটা তারা এখান থেকে রিচ করতে পারে। সো ইরানের সাথে রাশিয়ার যে মানে বন্ধুত্ব অথবা যে স্বার্থসিদ্ধির জায়গা, এটা অনেক বড়, এবং সেই জায়গায় মনে হয় না রাশিয়া খুব সহজে ছেড়ে দেবে। দেন প্রশ্ন আসে যে আইআরজিসি আসলে কি ক্যাপাবল যে ইরানের সাথে লড়াই করার জন্য? ইরানের যুদ্ধ করার হিস্ট্রি আছে, অনেক লম্বা হিস্ট্রি আছে, এবং পৃথিবীতে প্রথম কোনো দেশ হিসেবে প্রতিষ্ঠিত যদি হয় সেটা ইরানই হয়েছিল 1000 বছর আগের দিকে তাকান। সো ইরানের হিস্ট্রিটা আসলে যুদ্ধার। তারা এমন কোনো জাতি নয় যে তারা লড়াই করে হেরে যাবে কিংবা পেছনে ফিরে আসবে। এখনকার যে পার্সিয়ান গল্ফ আমরা দেখতে পাচ্ছি, এটার চেয়ে অনেক বড় অঞ্চল জুড়ে ইরান ছিল। সো এই যুদ্ধা জাতি সহজে আপনার হার মানার মতো নয়, তারা কারো কাছে হার মানবে না। এবং ইনফ্যাক্ট যে অ্যাটাক তারা করেছে, অন্যান্য অনেক অ্যাটাকে তারা আমেরিকাকে সতর্ক করেছে কিংবা ব্যাক লাইনে একটা সিগন্যাল পাঠিয়েছে যে আমরা অ্যাটাক করব। এবারের অ্যাটাকে জিরো সিগন্যাল। এখন পর্যন্ত এ ধরনের কোনো সোর্সই পায়নি যে ইরান ইসরায়েলকে জানিয়েছে যে তারা অ্যাটাক করবে অথবা আমেরিকাকে জানিয়েছে যে অ্যাটাক করবে। ইনফ্যাক্ট ইরানের এই অ্যাটাক সম্পর্কে আমেরিকা, রাশিয়া কিংবা ইসরায়েল কেউই জানতো না। ইরান এভরিথিং নিজে হাতে করেছে। ইরান যেমন নিজের মতো করে সব কিছু ডেভেলপ করেছে, ঠিক একইভাবে ইরান নিজে হাতে সব অ্যাটাক ডিজাইন করেছে এবং এটা সাকসেসফুলি তারা লঞ্চও করেছে। এখন দেখার বিষয় লেবানন ইনভেশনের সামনের দিনগুলো আসলে কি আসতে পারে, কতটা ভয়ঙ্কর হতে পারে, কিভাবে সেই অ্যাটাকের পরিণতি কত দূর যেতে পারে। আমার মনে হয় যারা অলরেডি বিভিন্নভাবে দেখতে পাচ্ছেন যে ইরান তার অ্যাগ্রেশন চালিয়ে যাচ্ছে কিংবা ইরান অনেক দুর্বল হয়ে গেছে, এমনটা যারা দেখতে পাচ্ছেন, আমিও তেমনটাই দেখতে পাচ্ছি। ইরানকে আমার মনে হচ্ছে যে কিছু অংশে অনেকটা দুর্বল হয়ে গেছে, বাট লাস্ট অ্যাটাকের পর এটা মনে হচ্ছে যে তারা লিডারশিপটাকে খুব বেশি প্রায়োরিটি না দিয়ে বরং অ্যাটাকটাকে প্রায়োরিটি দিচ্ছে, এবং কিভাবে একটা চেইন অফ কমান্ড ধরে রাখবে এবং সামনের দিনগুলোতে একের পর অ্যাটাকগুলোকে চালিয়ে যাবে, অথবা ওয়ার সিচুয়েশনও যদি তৈরি হয় আন্ডারগ্রাউন্ড লিডারশিপগুলো দিয়ে কিভাবে ওয়ার পরিচালনা করা যায় সেগুলোর দিকে তারা নজর দিচ্ছে। বলাই বাহুল্য ইরানের তুলনায় ইসরায়েলের কাছে আধুনিক টেকনোলজি অনেক বেশি পরিমাণে রয়েছে, এবং ইরানের যত অ্যাটাক আপনি এই পর্যন্ত দেখতে পেয়েছেন তার প্রত্যেকটাই পিন পয়েন্ট একুরেট অ্যাটাক ছিল না। তবে পিন পয়েন্ট একুরেট অ্যাটাক যদি বলি তাহলে সেটা ইসরায়েল করেছে হামাস লিডারকে হত্যা করার ব্যাপারে, এবং হিজবুল্লাহ লিডারকে হত্যা করার ব্যাপারে তারা একদম একুরেট ওয়েপন ব্যবহার করেছে। যেখানে তারা টার্গেট করতে চেয়েছে সেখানে তারা টার্গেট করতে পেরেছে, এবং তার একমাত্র সফলতার সবচেয়ে বড় কারণ আমি ইসরায়েলকে দিতে চাই না, এটার ক্রেডিট মূলত হচ্ছে ইউএসএ। F-35 এর মতো ফাইটার জেট ইসরায়েল আবিষ্কার করতে পারেনি, এটা ইউএসএ করেছে। F-35 এর সাথে বাংকার বুস্টারের মতো ওয়েপন যেগুলো মূলত ইউএসএর, এবং এগুলো ব্যবহার করার জন্য যে স্যাটেলাইট দিক নির্দেশনার প্রয়োজন হয় তার পুরোটাই মূলত তাদেরকে হেল্প করেছে সিআইএ।
যেখানে আপনি তাকালে খুঁজে পাবেন ইরানের হাতে এই ধরনের টেকনোলজিও নেই, আবার তাদের কাছে এই ধরনের অ্যাডভান্সড মিলিটারি ক্যাপাবল কোনো ফাইটার জেট নেই। সো ইরানের এই দুর্বলতাগুলোকে তাদের কাটিয়ে ওঠার জন্য অবভিয়াসলি আলাদা কোনো অপশন তাদের তৈরি করতে হবে। ইনফ্যাক্ট ইন ফিউচার ওয়ারে যেগুলো তৈরি হবে সেগুলো বড় আকারের বিপদ ডেকে আনতে যাচ্ছে, এবং রিজনাল ওয়ার থেকে যে এটা গ্লোবাল ওয়ারে পরিণত হবে না এর কোনো গ্যারান্টি নেই। ইনফ্যাক্ট ইরানকে নাড়া দেওয়া সত্যিকার অর্থে ইউএস নয়, শুধু ওয়ার্ল্ডের ইকোনমির নাভিতে একটা চাপ দেওয়ার মতো। কারণ ইরানে কালকে যদি ইরানে হামলা করে, ইরান পার্সিয়ান গল্ফ মাস্ট শাটডাউন করে দেবে। পার্সিয়ান গল্ফ শাটডাউন করা মানে হচ্ছে সৌদি আরবের তেল পাবেন না, দুবাই, কুয়েত, কাতার কারো তেল আপনি পাবেন না, ইনফ্যাক্ট ইরানের তেলও আপনি পাবেন না। ওয়ার্ল্ড মার্কেটে যেসব তেলের চাহিদা রয়েছে, এই শুধু মিডল ইস্ট রিজনের এই তেল যদি বন্ধ হয়ে যায়, রাশিয়া যদি 24 ঘন্টাও তার ডাবল উৎপাদন করে, পসিবল না পৃথিবীর চাহিদা পূরণ করা। ইউএসও পারবে না, কেউই পারবে না। সো এটা ক্লিয়ার যে এই ওয়ার ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর আকার ধারণ করতে যাচ্ছে। এবং আমি স্পিরিচুয়াল পার্টটাতে আপাতত নাই গেলাম, যে আমরা জানি যে রিলিজিয়াসলি একটা ওয়ার সেখানে হবে, মাসিহা আসবে, ইসরায়েলরাও এটা বিলিভ করে, মুসলিমরাও এটা বিলিভ করে, এবং এখানে একটা ভয়ঙ্কর যুদ্ধ হবে। সেই যুদ্ধ এটাই কিনা এখন তো নিশ্চিতভাবে বলা যায় না, তবে এটা বলতে পারি যে হয়তোবা যুদ্ধের পটভূমি তৈরি হতে যাচ্ছে। হয়তোবা নাসরুল্লাহকে যেভাবে হত্যা করেছে সেইভাবে হত্যার দিকে তুলনা করলে একদিন তারা আল আকসা ধসিয়ে দেওয়ার প্ল্যানও করতে পারে। এবং সেই সব কিছু যদি আপনি ইকুয়েশন মেলাতে যান, এটা অনেক কমপ্লিকেটেড। কোনো একটা কিছুতে আপনি আসলে এটার ইকুয়েশনের শেষ দিকে যেতে পারবেন না। এখন পর্যন্ত আমাকে যদি বলেন, আমি এইসব ক্ষেত্রে অন্তত নিরপেক্ষ অবস্থানে থাকার পক্ষেই না, আমি নিরপেক্ষ নই। আমি কমপ্লিটলি ইরানকে সাপোর্ট দিয়ে যাচ্ছি, কারণ আমি দেখতে পাচ্ছি গত 75 থেকে 80 বছরে যে কি পরিমাণ ধ্বংসযোগ্য, কি পরিমাণ হত্যাযোগ্য পুরো রিজনে ইসরায়েল এবং আমেরিকা মিলে করেছে, এবং কিভাবে আর্টিফিশিয়াল একটা কান্ট্রি তৈরি করেছে ইসরায়েলের মতো কান্ট্রি দিয়ে। তারা হচ্ছে পুরো মিডল ইস্টকে ডমিনেট করে যাচ্ছে। মিডল ইস্টে ইসরায়েলকে প্রতিষ্ঠা করার জন্য সারা ইউরোপ এবং আমেরিকা কিভাবে তাদেরকে হেল্প করে যাচ্ছে। জাস্ট রিজন শুধু একটা মাত্র ইকোনমিক ডমিনেশন, এবং ইসরায়েলকে এখানে ব্যবহার করে সব ইকোনমিক্যাল ফায়দা লুটে যাচ্ছে। এটার অবসান হওয়া জরুরি, কারণ মিডল ইস্টের যত রিসোর্স রয়েছে সেগুলো কোনোটার মালিক না ইসরায়েল না আমেরিকা, এগুলোর সবগুলোর মালিক হচ্ছে সেখানের স্থানীয় জনমানুষ। সো লেটস সি কি হয়, আমি অপেক্ষায় রয়েছি। আর শেষ দিকে একটা কথা বলি, আমি দীর্ঘ সময় কোনো ভিডিও দিচ্ছি না। নীরবতার পেছনে কোনো কারণ থাকে, আর আমার কারণটা হচ্ছে আমি লম্বা সময় ধরে অসুস্থ হয়েছিলাম। এখন সুস্থ বলা যায় না পুরোপুরি আসলে, তাও চেষ্টা করব যে নেক্সট ভালো ভিডিও দেওয়ার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।